প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের পাঠ্যসূচি বাক্য রূপান্তর। সাথে রয়েছি আমি মোহাম্মদ দেলার হোসেন খান, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাক্য রূপান্তরে দুটি শ্রেণীগত ভাগ রয়েছে। একটি রয়েছে গঠন অনুসারে, আরেকটি রয়েছে অর্থানুসারে। গঠন অনুসারে তোমরা দেখতে পাচ্ছ যে বাক্যকে আমরা তিন ভাগে ভাগ করেছি: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। এই গঠন অনুসারের মধ্যে যে তিন প্রকার রয়েছে, বাক্য রূপান্তরের ক্ষেত্রে এই তিন প্রকারের মধ্যেই রূপান্তর হয়ে থাকে। যেমন সরল বাক্যকে আমরা যৌগিক বাক্য করি, যৌগিক বাক্যকে সরল বাক্য করি, আবার সরল বাক্যকে জটিল বাক্য করি, জটিল বাক্যকে আবার সরল বাক্য করি। তার মানে একই প্রকার বাক্য ওই অন্য দুইটি প্রকারে আমরা রূপান্তর করতে পারি। ঠিক তেমনি অর্থানুসারে আমরা এখানে পাঁচ প্রকারের কথা উল্লেখ করেছি, মানে বাক্য রূপান্তরের ক্ষেত্রে। এমনিতে আমরা জানি যে অর্থানুসারে বাক্য 7 প্রকার, কিন্তু রূপান্তরের ক্ষেত্রে আমরা এই 5 প্রকারকেই উপস্থাপন করে থাকি। তার মানে বর্ণনামূলক বাক্যকে অনেক সময় প্রশ্নসূচক, প্রশ্নসূচক বাক্যকে অনেক সময় অনুজ্ঞাসূচক, আবার অনুজ্ঞাসূচককে আবার আমরা বর্ণনামূলক বা প্রশ্নসূচক বাক্য রূপান্তর করে থাকি। তাহলে আমরা দেখব যে বাক্য রূপান্তর মূলত এই দুটি শ্রেণীগতভাবে আলাদা আলাদা হয়ে থাকে। তোমাদের একটি বিষয় জানা দরকার যে সরল বাক্য কখনোই বলবে না যে বর্ণনামূলক বাক্য বা প্রশ্নসূচক বাক্য রূপান্তর করো, বা যৌগিক বাক্যকে কখনো বলবে না বিস্ময়সূচক বা প্রার্থনামূলক বাক্য রূপান্তর করো। তার মানে গঠন অনুসারে যে শ্রেণী, সেটির আলাদা এই তিনটি প্রকারের মধ্যেই আমরা রূপান্তর করে থাকি। আর অর্থানুসারে যে 5টি দেখেছ, এই 5টির মধ্যেই এরা রূপান্তরিত হয়ে থাকে। আমরা আজকের পাঠ্যসূচিতে শিখব গঠন অনুসারে যে 3 প্রকারের বাক্য রয়েছে তার রূপান্তর কিভাবে ঘটে থাকে। বাক্য রূপান্তরে আমরা একটি চক্র দিয়েছি যে সরল বাক্য জটিল বাক্যে, জটিল বাক্য যৌগিক বাক্যে, আবার যৌগিক বাক্য সরল বাক্যে রূপান্তর হতে পারে। আবার যদি আমরা এভাবে সার্কেলটা করি, সরল বাক্য যৌগিক বাক্যে, যৌগিক বাক্য জটিল বাক্যে এবং জটিল বাক্য সরল বাক্যে, তার মানে প্রত্যেকটার মধ্যে রূপান্তরিত হতে পারে। এবার আমরা বাক্য রূপান্তরের প্রথমেই সরল বাক্য থেকে জটিল বাক্য কিভাবে রূপান্তর করতে হয় সেই নিয়মগুলি জানব, এবং আমরা এই নিয়মগুলির মাধ্যমে এটা পরিবর্তনের চেষ্টা করব। প্রথমে রয়েছে, দেখো, সরল বাক্যকে জটিল বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের বিভিন্ন অংশকে খণ্ড বাক্যে পরিণত করতে হয়। তার মানে সরল বাক্য যেহেতু একটি বাক্য থাকে, সেজন্য এর বিভিন্ন অংশকে আমরা কি করব, ভিন্ন ভিন্ন খণ্ড বাক্যে পরিণত করতে হবে। এরপরে 2 নম্বর রয়েছে, উভয় খণ্ড বাক্যের সংযোগ বিধানে সম্বন্ধ সূচক যেই সেই, হয় নয়, এত যে, একে তাই, যা তা, যে সে, যিনি তিনি, যারা তারা, এই ধরনের সম্বন্ধ সূচক যে শব্দগুলি রয়েছে সেইগুলি ব্যবহার করতে হবে ওই খণ্ড বাক্যগুলিকে একত্রিত করার জন্য। এরপরে রয়েছে অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। আমরা এই 3টি সূত্র দ্বারা এখন নিচে আমরা এটি রূপান্তর করার চেষ্টা করব। চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি, একটি সরল বাক্য। এই সরল বাক্যের মধ্যে পাকলেওটাকে আমরা দেখেছি অসমাপিকা ক্রিয়া। তাহলে আমাদের 3 নম্বর নিয়মে ছিল অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া করতে হবে। আর 2 নম্বরে ছিল যে সম্বন্ধ সূচক যে পদগুলি আমরা দিয়েছি সেইগুলি দ্বারা যুক্ত করতে হবে। এবার আমরা উত্তর লিখেছি কি, যদিও তার চুল পেকেছে তবু তার বুদ্ধি পাকেনি। তার মানে যদিও এবং তবু হচ্ছে সম্বন্ধ সূচক শব্দ, যেটা খণ্ড বাক্য দুটিকে একত্রিত করেছে। আর ওখানে
অসমাপিকা ক্রিয়া ছিল, পাকলেও সেটিকে আমরা কি লিখেছি, পেকেছে, সমাপিকা করেছি। এরপরে 2 নম্বর রয়েছে আমার পথ দেখাবে আমার সত্য। আমরা উত্তর লিখেছি যা আমার সত্য তাই আমাকে পথ দেখাবে। তার মানে যা তাই এই দুটিকে দ্বারা আমরা সম্বন্ধসূচক বিষয় দিয়ে দুটি খণ্ড বাক্যকে একত্রিত করেছি। এবার আমরা ঠিক উল্টা জটিল বাক্য থেকে সরল বাক্য। প্রথমে আমরা শিখলাম সরল বাক্য থেকে জটিল বাক্য, এখন দেখব জটিল বাক্য থেকে সরল বাক্য। তাহলে শিক্ষার্থীরা আমরা যদি ওই বিষয়টিকে একটু উল্টা করে নিই, তাহলে একই বিষয় আমরা একই নিয়ম কানুন দ্বারা আমরা বিষয়টি বুঝতে পারবো। যেমন জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে জটিল বাক্যের খণ্ড বাক্যগুলিকে একটি বাক্যে রূপান্তর করতে হবে। আর আগে ছিল কি যে সরল বাক্য একটি বাক্যের বিভিন্ন অংশকে খণ্ড বাক্যে রূপান্তর করতে হবে, তার মানে এখানে একটু উল্টা করতে হবে। 2 নম্বর জটিল বাক্যের সংযোজক অব্যয়গুলি উঠিয়ে দিতে হবে। তার মানে আমরা যেহেতু সরল বাক্য করব, তাহলে সরল বাক্যে তার সংযোগ বিষয়গুলো থাকবে না, সেই জন্য সেটাকে তুলে দেব আমরা। এরপরে রয়েছে 3 নম্বর জটিল বাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া করতে হবে। এবার আমরা উদাহরণগুলি দেখি। প্রথমে রয়েছে আমরা আনন্দিত হয়েছি যে তিনি উচ্চশিক্ষা লাভ করেছেন। এখানে দেখো লাল কালিতে লাভ করেছেন, এটা সমাপিকা ক্রিয়া। আমরা কি করব, সেটাকে অসমাপিকা ক্রিয়া করব। তার মানে লাভে, তার উচ্চশিক্ষা লাভে আমরা আনন্দিত হয়েছি। এখানে দেখো যে সংযোজক অব্যয় যে ছিল সেটাকে আমরা উঠিয়ে দিয়েছি। এরপরে 2 নম্বর রয়েছে যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। এখানে যারা তারা দুটি সংযোজক যে অব্যয় সেটিকে আমরা সরল বাক্যের সময় তুলে দেব, দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে। এবারে আমরা দেখব সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের প্রক্রিয়া সমূহ। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের জন্য 3টি সূত্র বা নিয়ম আমাদেরকে পালন করতে হয়। প্রথম, সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে সরল বাক্যের বিভিন্ন অংশকে নিরপেক্ষ খণ্ডবাক্যে রূপান্তর করতে হয়। আমরা জানি যে যৌগিক বাক্যে বিভিন্ন নিরপেক্ষ খণ্ডবাক্য থাকে, সেজন্য আমাদেরকে সেদিকে লক্ষ্য রেখে ওই সরল বাক্যটিকে আমরা বিভিন্ন অংশ ভেঙে নিরপেক্ষ খণ্ডবাক্যে রূপান্তর করব। দ্বিতীয় কথা, সংযোজক বা বিয়োজক অব্যয় ও, কিন্তু, আর, নতুবা, অথবা, বরং, তথাপি, তাই, ফলে, সুতরাং, তবে, অথচ এরকম সংযোজক অব্যয় দ্বারা খণ্ডবাক্যগুলোকে যুক্ত করতে হবে। তৃতীয়, অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হয়। এবার আমরা নিচের উদাহরণগুলি দেখে সমাধান করার চেষ্টা করব। 1 নম্বরে রয়েছে সে অনেক চেষ্টা করে, করে দেখো একটি ভিন্ন কালার দিয়ে আমরা চিহ্নিত করেছি। এই করে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়াকে আমাদেরকে প্রথমেই কি করতে হবে, সমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। আমরা লিখেছি সে অনেক চেষ্টা করেছে, তার মানে করে এটাকে লিখেছি করেছে। তারপরে আরেকটি শব্দ যুক্ত করেছি তাই সাফল্য লাভ করেছে। এই তাই এটি হলো সংযোজক অব্যয়। 2 নম্বরে রয়েছে সত্য কথা না বলে বিপদে পড়েছ। সত্য কথা না বলে, এই না বলে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা কি লিখেছি, সত্য কথা বলনি, সমাপিকা করে ফেলেছি, তাই বিপদে পড়েছ। এই তাইটি হচ্ছে সংযোজক অব্যয়। এরপরে রয়েছে যৌগিক বাক্য থেকে সরল বাক্যে পরিবর্তন। আমরা সেই নিয়মগুলি দেখে নেই। খণ্ড বাক্যসমূহের বাক্যসমূহের যে অসমাপিকা ক্রিয়া থাকবে সেগুলিকে আমরা অসমাপিকা ক্রিয়ায় পরিবর্তন করব। তারপরে 2 নম্বরে রয়েছে অন্যান্য ক্রিয়াসমূহকে
অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হবে। আচ্ছা, এক নাম্বারের সাথে 2 নাম্বারের বিষয়টা আরেকটু বলে দিই, যে 1 নাম্বারে বলছে খণ্ড বাক্য সমূহের মধ্যে যে সমাপিকাগুলি থাকবে, অর্থাৎ দুটি থাকতে পারে, তার একটিকে অপরিবর্তিত রাখতে হবে। তার মানে একটিকে সমাপিকা ক্রিয়ায় রাখতে হবে। 2 নম্বরে বলছে আর অন্য যে ক্রিয়াগুলি থাকবে সেগুলিকে আমরা কি করব, অসমাপিকা ক্রিয়ায় পরিণত করব। আর 3 নাম্বার, সংযোজক ও বিয়োজক অব্যয়গুলি বাদ দিতে হবে। যেহেতু সরল বাক্যে কোনো সংযোগ অব্যয় থাকে না, সেজন্য যৌগিক বাক্যের সংযোগ অব্যয়গুলি আমরা এখান থেকে বাদ দিব। যেমন তোমরা 1 নম্বরে দেখতে পাচ্ছ, পড়ালেখা করো নতুবা ভবিষ্যৎ অন্ধকার। এখানে করো, আর দ্বিতীয় বাক্যে সে এখানে এলো এবং বসে পড়ল। তার মানে করো এবং এলো এলো এখানে দুটি সমাপিকা ক্রিয়া। আমরা কি করেছি, এই দুটি সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করেছি। এবং নতুবা এবং এই দুটি সংযোগ বা বিয়োজক যে অব্যয়গুলির মধ্যে যৌগিক বাক্যের মধ্যে পড়ে, সেই দুটি আমরা এখান থেকে উঠিয়ে দিয়েছি। সেজন্য 1 নম্বরে আমরা লিখেছি পড়ালেখা না করলে ভবিষ্যৎ অন্ধকার। তার মানে পড়ালেখা করো, এই করো ক্রিয়াকে আমরা করলে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করেছি। আর সে এখানে এলো, এলো সমাপিকা ক্রিয়াটিকে আমরা এসেই এটা অসমাপিকা ক্রিয়ায় পরিণত করেছি। আর নতুবা এবং এই দুটি সংযোগ অব্যয়কে আমরা কি করেছি, উঠিয়ে দিয়েছি। এরপরে দেখো যৌগিক থেকে জটিল বাক্য। এখানে আমরা 3টি নিয়ম দেখতে পাচ্ছি। যৌগিক বাক্যের যোজক পদ বাদ দিতে হবে। তার মানে যৌগিক বাক্যের যে মানে যোজক পদগুলি থাকবে সেটি বাদ দিয়ে, কিন্তু জটিল বাক্যের জন্য যে সম্বন্ধসূচক পদ সেগুলি কিন্তু আবার আনতে হবে। তারপরে 2 নম্বর দেখো, নিরপেক্ষ খণ্ড বাক্যগুলিকে সাপেক্ষ খণ্ড বাক্যে পরিণত করতে হবে। তার মানে নিরপেক্ষগুলিকে সাপেক্ষ করতে হবে, কারণ আমরা জানি যে যৌগিক বাক্যের খণ্ড বাক্যগুলো স্বাধীন এবং নিরপেক্ষ, কিন্তু জটিল বাক্যের ক্ষেত্রে খণ্ড বাক্যগুলি কিন্তু একটি আরেকটির উপরে নির্ভরশীল। তাহলে আমরা যেহেতু যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করছি, সেজন্য যৌগিক বাক্যের যে নিরপেক্ষ খণ্ড বাক্যগুলি সেগুলো আমরা জটিল বাক্যে একটির উপরে আরেকটিকে কি করব, নির্ভরশীল তৈরি করে দিব। আর 3 নম্বরে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, যেই সেই হয় নয় একে তাই যা তা, এইগুলো আমরা আগেও দেখেছি। এই বিষয়গুলো সাপেক্ষ সর্বনাম বা সম্বন্ধ সূচক যে পদ সেগুলি দ্বারা আমরা যুক্ত করব। এবার আমরা উদাহরণে দেখি। 1, সাকিবের বয়স অল্প কিন্তু বেশ বুদ্ধিমান। এখানে দেখো কিন্তু শব্দটি হচ্ছে যৌগিক বাক্যের যোজক পদ, তাহলে আমাদেরকে এটি তুলে দিতে হবে। তাহলে আমরা কি পরে লিখেছি, যদিও সাকিবের বয়স অল্প তথাপি সে বুদ্ধিমান। তার মানে আমরা যদিও এবং তথাপি এ দুটি জটিল বাক্যের যে সাপেক্ষ সর্বনাম বা সম্বন্ধ সূচক পদ সেই দুটি নিয়ে এসেছি। আর যৌগিক বাক্যের যে যোজক পদ কিন্তু এটিকে আমরা তুলে দিয়েছি। দ্বিতীয় বাক্যেও আমরা দেখতে পাচ্ছি দোষ করেছ অতএব শাস্তি পাবে। এখানে অতএবটা যৌগিক বাক্যের যোজক পদ, এটিকে আমরা উঠিয়ে দিয়েছি। আর জটিল বাক্যের করার জন্য যেহেতু সেহেতু এই দুটি সম্বন্ধসূচক পদকে আমরা যুক্ত করেছি। এবার আবার ঠিক উল্টা, জটিল থেকে যৌগিক। তাহলে আমরা আগে যে নিয়মগুলো জানলাম সেটিকে আবার উল্টা করে দিলেই কিন্তু আমাদের এই নিয়মটা আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারবো। যেমন জটিল বাক্যের সাপেক্ষ সর্বনাম পদ বাদ দিতে হবে। তার মানে ওখানে আমরা কিন্তু যৌগিক বাক্যের
যোজক পদ বাদ দিয়ে সাপেক্ষ পদ যুক্ত করেছিলাম। আর এখানে জটিল বাক্যের সাপেক্ষ পদগুলি উঠিয়ে দিয়ে যৌগিক বাক্যের যোজক পদগুলি যুক্ত করতে হবে। তার মানে যেহেতু সেহেতু এটি জটিল বাক্যের সাপেক্ষ পদ, সেজন্য এই দুটিকে আমরা তুলে দেব এবং কি নিয়ে আসব, যৌগিক বাক্যের যোজক পদ, অর্থাৎ দোষ করেছ অতএব শাস্তি পাবে। এখানে অতএবটা আমরা যৌগিক বাক্যের যোজক পদ হিসাবে যুক্ত করেছি। পরে দেখো 2 নম্বর হবে এটা, যদিও সে মরবে তবু স্বীকার করবে না। এখানে যদিও তবু, এই যদিও তবু এই দুটি হচ্ছে জটিল বাক্যের সাপেক্ষ পদ। এই দুটিকে আমরা উঠিয়ে দিয়ে কি লিখেছি, সে মরবে কিন্তু স্বীকার করবে না। এখানে কিন্তুটা হলো যৌগিক বাক্যের যোজক পদ। প্রথমেই আমরা অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর করার বিষয়গুলো জানার চেষ্টা করব। অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্য রূপান্তর করার ক্ষেত্রে দুটি নিয়ম। এক, না না অব্যয় শব্দ যুক্ত করতে হয়। এখানে এই বিষয়টির দ্বারা বোঝানো হয়েছে যে অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্য করতে গেলে দুটি নাবাচক অব্যয় পদ যুক্ত করতে হবে। অথবা 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীতার্থক শব্দ প্লাস না বাচক অব্যয় যুক্ত করতে হয়। অর্থাৎ হয় দুটি নাবাচক অব্যয় যুক্ত করে করতে হবে, অথবা একটি বিপরীতার্থক শব্দ ও একটি নাবাচক অব্যয় পদ যুক্ত করে অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্য রূপান্তর করা যায়। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সে উচ্চ স্বরে আর্তনাদ করে। এটি অস্তিবাচক বাক্য। এখানে আমরা নেতিবাচক করার সময় কি করেছি, দুটি নাবাচক অব্যয়পদ যুক্ত করেছি। সে উচ্চ স্বরে আর্তনাদ না করে পারে না। 2 নম্বরে রয়েছে কথাটায় তার বিশ্বাস হয়। অস্তিবাচক বাক্য। এটিকে আমরা যদি নেতিবাচক বাক্য করি তাহলে আমরা এই বিশ্বাস কথাটিকে তার বিপরীতার্থক শব্দ অবিশ্বাস যুক্ত করেছি আর একটি নাবাচক অব্যয়পদ যুক্ত করেছি। সেজন্য আমরা লিখেছি কথাটায় তার অবিশ্বাস হয় না। তাহলে শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্য করার ক্ষেত্রে হয় দুটি নাবাচক অব্যয়পদ যুক্ত করতে হবে, অথবা একটি বিপরীতার্থক শব্দ এবং আরেকটি নাবাচক অব্যয়পদ যুক্ত করে আমরা অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্য করতে পারি। এরপরে ঠিক তার উল্টোটি রয়েছে নেতিবাচক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য। তার মানে নেতিবাচক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য রূপান্তর করার ক্ষেত্রে একটি নিয়ম পালন করলে আমাদের সবকিছু জানা যাবে। যেমন না নেই শব্দ উঠিয়ে দিয়ে কি অব্যয় যুক্ত করতে হবে। যেহেতু নেতিবাচক বাক্য থেকে প্রশ্নবোধক করতে হবে, সেক্ষেত্রে নেতিবাচক বাক্যে যে না নেই থাকবে সেটিকে আমরা কি করব, উঠিয়ে দিব এবং তার পরিবর্তে কি অব্যয় যুক্ত করব। যেমন 1 নম্বরে রয়েছে তাদের গ্রামে ফিরে আসা চলে না। নেতিবাচকের এই নাটিকে আমরা কি করব, এখন উঠিয়ে দিব। তাদের গ্রামে ফিরে আসা চলে কি, এই কি শব্দটি যুক্ত করে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করলাম। 2 নম্বর রয়েছে আর তো পথ নেই। নেতিবাচক বাক্যে নেই, এই নেইটিকে আমরা উঠিয়ে দিব এবং কি যুক্ত করব, তাহলে কি আর পথ আছে কি, প্রশ্নবোধক বাক্য। তাহলে নেতিবাচক থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে নেতিবাচকের না নেই উঠিয়ে দিয়ে আমরা শুধু অব্যয়বাচক কি এখানে যুক্ত করব। এরপরে রয়েছে অস্তিবাচক থেকে প্রশ্নবোধক। অস্তিবাচক থেকে প্রশ্নবোধক বাক্য রূপান্তর করার ক্ষেত্রে একটি নিয়ম পালন করলে আমাদের হবে, সেটি কি, কি এবং না নি অব্যয় যুক্ত করতে হবে। তার মানে অস্তিবাচক মানে তো হ্যাঁ বোধক, এখানে কোনো না নি থাকবে না, কিন্তু প্রশ্ন করতে গেলে
দুটি জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে, একটি কি নিয়ে আসতে হবে আর না বা নি নিয়ে আসতে হবে। তার মানে যেহেতু অর্থ আমাদের ঠিক রাখতে হবে, সেজন্য কি এবং না বা নি এই দুটি যুক্ত করলে অস্তিবাচকের অর্থ আমাদের একই থাকবে। যেমন শৈশবে তার বাবা মারা যান, অস্তিবাচক। শৈশবে কি তার বাবা মারা যাননি? তাহলে এখানে আমরা একটা না নি এই অব্যয়বাচক শব্দ নিয়ে এসেছি, আর আরেকটি কি প্রথমে দেখো বসিয়েছি কি। 2 নম্বরে রয়েছে একলা যেতে ভয় করবে কিনা জানতে চায়, অস্তিবাচক। আমরা এখানে কি লিখেছি? একলা যেতে ভয় করবে কি না। তার মানে কি এবং না দুটি আমরা এখানে যুক্ত করে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করেছি। তাহলে আমাদের সাধারণ কথা যে অস্তিবাচক থেকে আমরা যদি প্রশ্নবোধক করি, তাহলে আমাদেরকে কি এবং না বা নি দুটি অব্যয় যুক্ত করতে হবে। এরপরে রয়েছে অনুজ্ঞা সূচক থেকে নির্দেশাত্মক। এই নির্দেশাত্মককে অনেকে আবার বর্ণনামূলক বলে থাকে। অস্তিবাচক থেকে অনুজ্ঞাবাচক থেকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করার ক্ষেত্রে একটি নিয়ম আমাদেরকে মানতে হবে। সেটি কি? আদেশ, নিষেধ, অনুরোধমূলক যে শব্দ, এগুলি দ্বারাই তো অনুজ্ঞাসূচক বাক্য হয়ে থাকে। সেজন্য এগুলি উঠিয়ে দিয়ে উচিত শব্দটা যুক্ত করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে বিপদে ধৈর্য ধরো। তাহলে বিপদে ধৈর্য ধরো, এই ধরোটা কি? অনুজ্ঞাসূচক শব্দ। তার মানে আমরা কি করছি? এটাকে আদেশ, অনুরোধ যাই বলি না কেন, যদি আমরা এই ধরো শব্দটিকে উঠিয়ে দিয়ে কি বলবো? উচিত শব্দটিকে যুক্ত করি, তাহলে আমাদের নির্দেশাত্মক বাক্য হয়ে যাবে। বিপদে ধৈর্য ধরা উচিত। এরপরে রয়েছে সদা সত্য কথা বলবে। এটা আদেশমূলক হতে পারে অনুরোধ, নিষেধ। তাহলে এই বাক্যটি বলবেটাকে আমরা উঠিয়ে দিয়ে কি দিব? সদা সত্য কথা বলা উচিত। এরপরে রয়েছে বিস্ময়বোধক থেকে নির্দেশাত্মক। বিস্ময়বোধক থেকে নির্দেশাত্মক বাক্য রূপান্তর করার ক্ষেত্রে একটি নিয়ম আমাদেরকে মানতে হবে। যেমন কি শব্দ উঠিয়ে দিয়ে, এখানে দেখো বিষয়টি কি বানানটি দীর্ঘইকার, এই কিটা এখানে বিশেষণ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে কি শব্দটি উঠিয়ে দিয়ে খুব, ভারী, অত্যন্ত, অতীব শব্দ যুক্ত করতে হবে। আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি দৃশ্যটি কি সুন্দর। এই দৃশ্যটি কি সুন্দর বিস্ময়বোধক বাক্যের কি শব্দটিকে আমরা উঠিয়ে দিয়েছি। এই কি এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি খুব। দৃশ্যটি খুব সুন্দর, নির্দেশাত্মক বাক্য হয়ে গেল। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি ঘৃণার কথা, অনুজ্ঞাসূচক বাক্য না, এটি বিস্ময়সূচক বাক্য। আমরা যখন নির্দেশাত্মক করেছি সেটি লিখেছি এটি অত্যন্ত ঘৃণার কথা। তাহলে বিস্ময়বোধক বাক্য থেকে বা বিস্ময়সূচক বাক্য থেকে আমরা যদি নির্দেশাত্মক বাক্য করতে চাই, তাহলে কি শব্দটি উঠিয়ে দিয়ে খুব, ভারী, অত্যন্ত, অতীব শব্দ যুক্ত করলেই আমাদের নির্দেশাত্মক বাক্য হয়ে যাবে। এবারে আমরা দেখব প্রার্থনা সূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্য। প্রার্থনা সূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্য করতে গেলেও একটি নিয়ম পালন করতে হবে। সেটা কি? হও, হোক, করুন, এগুলি থাকবে কোথায়? প্রার্থনা সূচক বাক্যে। আমরা সেই প্রার্থনা সূচক বাক্যের এই শব্দগুলির পরিবর্তে শুধুমাত্র দুটি শব্দ ব্যবহার করব, কামনা বা প্রার্থনা করছি, অর্থাৎ কামনা করছে অথবা প্রার্থনা করছি। এই শব্দ দুটি যুক্ত করলেই, যে কোনো একটি শব্দ যুক্ত করলেই আমাদের নির্দেশাত্মক বাক্য হয়ে যাবে। যেমন সুখী হও, প্রার্থনা সূচক বাক্য। আমরা হও শব্দটিকে উঠিয়ে দিয়ে কি লিখেছি? তোমার সুখ কামনা করছি। 2 নম্বরে রয়েছে বাংলাদেশ চিরজীবী হোক। হোক শব্দটিকে আমরা উঠিয়ে দিয়ে কি লিখেছি? বাংলাদেশের চিরজীবন কামনা করছি। তার মানে কামনা করছি, প্রার্থনা করছি, এই দুটি শব্দের মধ্যে যে কোনোটি ব্যবহার করলেই প্রার্থনা সূচক বাক্য থেকে নির্দেশাত্মক বাক্যে রূপান্তর হয়ে যাবে। আশা করি সবাই
বুঝতে পেরেছ? আজকের মতো এখানেই। সুন্দর আগামীর প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।